কল্পনা করুন হাড় কাঁপানো এক শীতল রাতের কথা, যেখানে এক অনাথ মেয়ের জীবন বাঁচাতে এগিয়ে এলো স্বয়ং আগুনের রাজকুমার। এক প্রতিহিংসাপরায়ণ সৎ মা, একটি অভিশপ্ত চুল্লি এবং এক অলৌকিক প্রতিশোধ। শহর সাফাদের এই ছাই আর নূরের লড়াই কি শেষ পর্যন্ত পাল্টে দেবে একটি রাজ্যের ভাগ্য? মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও আপনার মতামত জানিয়ে দিন। অনেক কাল আগের কথা, শহরে সাফাদ নামে এক শহর ছিল, যা বছরের 12 মাসই বরফ আর শীতের চাদরে ঢাকা থাকত। এই শহরের এক বিশাল অট্টালিকায় মরিয়ম নামে এক মেয়ে বাস করত। মরিয়মের গায়ের রং ছিল দুধের মতো সাদা এবং তার স্বভাব ছিল ভোরের শিশিরের মতো পবিত্র। কিন্তু তার ভাগ্য ছিল তার নামের ঠিক উল্টো। তার বাবা ছিলেন এক বড় বণিক, যার মৃত্যু হয়েছিল। প্রাসাদের মালকিন এখন মরিয়মের সৎ মা বেগম নুরি। বেগম নুরি ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু চরম অহংকারী এক নারী। নিজের রূপের ওপর তার এতই গর্ব ছিল যে সে সারাদিন আয়নার সামনে বসে নিজের প্রশংসা শুনত। সে দুনিয়ার সব সুন্দর জিনিসকে ঘৃণা করত, বিশেষ করে মরিয়মকে। মরিয়মের প্রাকৃতিক সৌন্দর্য কোনো সাজগোজ ছাড়াই বেগম নুরির কৃত্রিম সাজকে ম্লান করে দিত। এই হিংসাই বেগম নুরির মনে কাঁটার মতো বিদ্ধ। বেগম নুরি মরিয়মকে প্রাসাদের মালকিন থেকে কাজের মেয়ে বানিয়ে দিয়েছিল। মরিয়মের ভালো পোশাক পরার অনুমতি ছিল না, তাকে পুরনো ছেঁড়া ন্যাকড়া দেওয়া হতো। শোয়ার জন্য নরম বিছানা নয়, বরং রান্নাঘরের ঠান্ডা মেঝেই ছিল তার জায়গা। তার কাজ ছিল দিন-রাত কাঠ কাটা, আগুন জ্বালানো এবং পুরো ঘর গরম রাখা। যখন ঠান্ডায় মরিয়মের শরীর জমে যেত, তখন সে নিভে যাওয়া উনুনের ছাইয়ের গাদায় ঢুকে ঘুমাত, যাতে কিছুটা উষ্ণতা পায়। এই কারণে তার মুখ আর জামাকাপড় সবসময় ছাই আর কালিতে মাখা থাকত। বেগম নুরি আর তার 2 মেয়ে তাকে খেপানোর জন্য ছাইয়ের পুতুল বলে ডাকত। এক অত্যন্ত শীতল রাতের কথা। বাইরে বরফের তুফান বইছিল। বাতাস এমনভাবে গর্জন করছিল যেন মনে হচ্ছিল কেউ কাঁদছে। প্রাসাদের সবাই নিজ নিজ গরম ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল, কিন্তু মরিয়ম রান্নাঘরে বসে কাঁপছিল। কাঠ শেষ হয়ে গিয়েছিল, আগুনও নিভে আসছিল, শুধু এক গাদা ছাই পড়েছিল যা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। মরিয়ম জানত যদি আগুন নিভে যায় তবে সকাল হওয়ার আগেই সে ঠান্ডায় জমে মারা যাবে। সে ছাইয়ের ভেতরে হাত দিয়ে খুঁজছিল যদি কোনো আগুনের ফুলকি বেঁচে থাকে। হঠাৎ ছাইয়ের গাদার মাঝখানে সে এক টুকরো লাল আভা দেখতে পেল। ভালো করে তাকিয়ে দেখল সেটি ছিল এক জ্বলন্ত কয়লার টুকরো। কিন্তু এটি সাধারণ কাঠের কয়লা ছিল না। এই টুকরোটি হীরের মতো নিখুঁত ছিল এবং এর ভেতর থেকে এক অদ্ভুত প্রাণের স্পন্দন অনুভূত হচ্ছিল। সেই আগুনের টুকরোটি ধীরে ধীরে নিভে যাচ্ছিল, তার লাল রং কালো হয়ে যাচ্ছিল। মরিয়মের মনে হল সেই আগুনটাও যেন তার মতোই একা আর নিঃসহায়, যে এই বরফ শীতল পৃথিবীতে নিজের উষ্ণতা হারিয়ে ফেলছে। মরিয়ম তার গায়ের ছেঁড়া চাদরটি খুলল, যা ছিল তার মায়ের শেষ স্মৃতি। সে আগুনের টুকরোটি হাতে তুলে নিল। আশ্চর্যের বিষয় হল আগুনটা তাকে পোড়াচ্ছিল না, বরং এক মিষ্টি উষ্ণতা দিচ্ছিল। সে সেটিকে নিজের চাদরে জড়িয়ে বুকের কাছে ধরে রাখল, যাতে তার শরীরের অবশিষ্ট উষ্ণতা ওই আগুন পায়। মরিয়ম কাঁপতে কাঁপতে বলল, ভয় পেও না, যতক্ষণ আমার নিঃশ্বাসে উষ্ণতা আছে আমি তোমাকে নিভতে দেব না। মরিয়ম নিজের জীবন বাজি ধরল। সে নিজে ঠান্ডায় নীল হয়ে যাচ্ছিল, কিন্তু আগুনকে তার চাদরের আশ্রয় দিয়েছিল। ধীরে ধীরে মরিয়মের চোখ বন্ধ হয়ে আসছিল, মৃত্যুর ঘুম তাকে আচ্ছন্ন করছিল। ঠিক তখনই চাদরের ভেতর এক আলোড়ন সৃষ্টি হল। সেই আগুন, যা মরিয়মের মানবিক উষ্ণতা আর সহানুভূতি পেয়েছিল, তা হঠাৎ জ্বলে উঠল। পুরো ঘরে এক উজ্জ্বল সোনালি আলো ছড়িয়ে পড়ল, যা শীতকে নিমেষেই দূর করে দিল। মরিয়ম চমকে উঠল। সে দেখল তার কোলে এখন কোনো কয়লার টুকরো নেই, বরং 7-8 বছরের এক অপরূপ সুন্দর বালক বসে আছে। তার চুল ছিল আগুনের শিখার মতো সোনালি এবং চোখে ছিল সূর্যের মতো তেজ। কিন্তু দেখতে দেখতে সেই বালক বড় হতে লাগল। ধোঁয়ার এক কুণ্ডলি উঠল এবং চোখের পলকে সেখানে এক বলিষ্ঠ যুবক দাঁড়িয়ে রইল। তার পরনে ছিল লাল মখমলের রাজকীয় পোশাক, যার ওপর সোনার সুতো দিয়ে আগুনের নকশা করা। তার শরীর থেকে এত প্রবল তাপ বেরোচ্ছিল যে রান্নাঘরের জমে থাকা বরফ গলে জল হয়ে গেল। সে ছিল জিনজাদা সিরাজ, আগুনের দুনিয়ার রাজকুমার। মরিয়ম ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। সে জিজ্ঞেস করল, তুমি কে? সিরাজ হাঁটু গেড়ে বসল এবং মরিয়মের দিকে তাকাল। তার চোখে এখন হিংসাময় কৃতজ্ঞতা ছিল। সে বলল, হে মানবী, আমি সিরাজ। এক শত্রুতার কারণে আমাকে এই বরফে বন্দী করে রাখা হয়েছিল। আমার আগুন নিভে আসছিল।
আজ যদি তুমি তোমার চাদর আর মনের উষ্ণতা আমাকে না দিতে তবে আমি চিরকালের জন্য পাথর হয়ে যেতাম। সিরাজ মরিয়মের হাত ধরল। মরিয়মের ঠান্ডা আর খসখসে হাত মুহূর্তে গরম আর নরম হয়ে গেল। সিরাজ বলল, তুমি ছাইয়ের ওপর শুয়ে এক টুকরো আগুনের প্রাণ বাঁচিয়েছ। আজ থেকে এই আগুন তোমার গোলাম। যে আগুন অন্যকে পুড়িয়ে দেয় তা তোমাকে আরও উজ্জ্বল করবে। সিরাজ মাটিতে পড়ে থাকা এক মুঠো ছাই নিয়ে মরিয়মের ওপর ছড়িয়ে দিল। মরিয়মের মনে হল তার মুখ আর জামাকাপড় নোংরা হয়ে যাবে, কিন্তু জাদু শুরু হয়ে গিয়েছিল। সেই কালো ছাই মরিয়মের গায়ে পড়া মাত্রই তার সোনার কণিকায় পরিণত হল। মরিয়মের ছেঁড়া ন্যাকড়া এক মহামূল্যবান সোনালী পোশাকে বদলে গেল, এমন এক পোশাক যা হয়তো রাজকুমারীদের ভাগ্যেও জোটে না। তার মুখের কালি আর ময়লা পরিষ্কার হয়ে গেল এবং তার ত্বক এমনভাবে উজ্জ্বল হয়ে উঠল যেন তার ভেতরে কোনো প্রদীপ জ্বলছে। সিরাজ হেসে বলল, এটি আমার উপহার মরিয়ম। যতক্ষণ তুমি চাইবে এই রূপ আর এই পোশাক তোমার সাথে থাকবে, কিন্তু সাবধান থেকো, দুনিয়ার মানুষের নজর সোনার ওপর খুব তাড়াতাড়ি পড়ে। এরপর সিরাজ চিমনি দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। মরিয়ম একা দাঁড়িয়েছিল, কিন্তু এখন তাকে আর ছাইয়ের পুতুল নয়, স্বর্গের অপ্সরা মনে হচ্ছিল। সে জানত না যে সকাল হতেই তার এই নতুন রূপ সৎমা বেগম নুরির জন্য কতটা কষ্টের কারণ হতে চলেছে, আর এই সৌন্দর্যই এক ভয়াবহ ষড়যন্ত্রের সূত্রপাত করবে। শহরি সাফাদের সেই বরফ ঢাকা সকালটি ছিল প্রলয়সম। প্রাসাদের বড় ঘরে বেগম নুরি তার মখমলের বিছানায় শুয়েছিল। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস তার ঘুম ভাঙিয়ে দিল। সে বরাবরের মতো তার সৎ মেয়েকে ডাকল, মরিয়ম, কোথায় মরলি হতচ্ছাড়ি? আমার চা নিয়ে আয়, উনুনে আরও কাঠ দে, আমার খুব ঠান্ডা লাগছে। প্রতিদিনের মতো মরিয়মের মাথা নিচু করে নোংরা পোশাকে আসার কথা ছিল, কিন্তু আজ পায়ের আওয়াজ ছিল ভিন্ন। দরজা খুলল। বেগম নুরি রাগে মাথা তুলল, কিন্তু পরের মুহূর্তেই তার কথা আটকে গেল। সে যা দেখল তা বিশ্বাস করা ছিল অসম্ভব। দরজায় কোনো দাসী নয়, বরং সৌন্দর্যের এক প্রতিমা দাঁড়িয়ে। মরিয়ম সেই সোনালী পোশাক পরেছিল যা তাকে সিরাজ জিনজাদা দিয়েছিল। সেই পোশাক যেন কোনো কাপড়ের নয়, বরং গলানো সোনার সুতো আর আগুনের শিখা দিয়ে বোনা। তার মুখ থেকে ছাই আর কালি গায়েব হয়ে গিয়েছিল, এবং তার ত্বক মার্বেল পাথরের মতো উজ্জ্বল দেখাচ্ছিল। ঘরের তাপমাত্রা যা ছিল অত্যন্ত শীতল, মরিয়মের আগমনে তা মনোরম উষ্ণ হয়ে উঠল। বেগম নুরি চোখ কচলে বিড়বিড় করে বলল, এ কে? রাজকুমারী জুবেরিয়া কি এসেছেন? তখন মরিয়ম তার মিষ্টি গলায় বলল, সালাম আম্মিজান। সেই পরিচিত গলার আওয়াজ শুনে বেগম নুরির অবস্থা এমন হল যেন তাকে সাপে কামড়েছে। সে বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়াল। সে চেঁচিয়ে বলল, মরিয়ম, তুই এসব কি পরে আছিস? বেগম নুরির চোখে হিংসার আগুন জ্বলে উঠল, যা ঘরের তাপমাত্রাকেও হার মানিয়ে দিল। সে মরিয়মের কাছে দৌড়ে গিয়ে তার হাত ধরে ঝাঁকিয়ে বলল, চোর, ডাকাত, বল কোথা থেকে চুরি করেছিস এই রাজকীয় পোশাক? কার সিন্দুক ভেঙেছিস তুই? এই সোনা, এই জৌলুস তোর মতো ভিখারিনীর কাছে কি করে এলো? বেগম নুরি মরিয়মের পোশাক ছেড়ে ফেলতে চাইল, কিন্তু যেই তার আঙুল ওই সোনালী পোশাক স্পর্শ করল, আহ! বেগম নুরি চিৎকার করে হাত সরিয়ে নিল। তার আঙুলের ডগাগুলো লাল হয়ে গিয়েছিল, যেন সে কোনো ফোটান্ত তাওয়ায় হাত দিয়েছে। মরিয়মের সেই পোশাক ছিল আগুনের তৈরি। মরিয়মের কাছে তা মখমলের মতো নরম হলেও শত্রুর কাছে তা ছিল জ্বলন্ত অঙ্গার। মরিয়ম পিছিয়ে গিয়ে বলল, আম্মিজান, আমি চুরি করিনি, এটি আল্লাহর দয়া। বেগম নুরি তার পোড়া আঙুলে ফু দিতে লাগল, কিন্তু তার যন্ত্রণার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল মরিয়মের রূপ দেখে। যে মরিয়ম কাল পর্যন্ত ছাইয়ের পুতুল ছিল, আজ সে এক পুরীর মতো সুন্দর হয়ে উঠেছে। বেগম নুরির নিজের অহংকার আর সাজগোজ সব মরিয়মের প্রাকৃতিক তেজের সামনে ম্লান হয়ে গেল। বেগম নুরি ঘৃণা ভরে বলল, নিশ্চয় তুই কোনো কালা জাদু করেছিস বা কোনো শয়তানের কাছে নিজের আত্মা বেচে দিয়েছিস। দাঁড়া, আমি তোর শিক্ষা দিচ্ছি। ঠিক তখনই প্রাসাদের বাইরে নাকাড়া বাজার শব্দ শোনা গেল। রাজকীয় ঘোষণা করা হচ্ছিল, শোনো শোনো, শহরি সাফাদের সুলতান তার ছেলের জন্য পাত্রী খুঁজছেন। আজ রাতে শীষ মহলে এক রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছে। শহরের সব কুমারী মেয়েকে নিমন্ত্রণ জানানো হচ্ছে। রাজকুমার যাকে পছন্দ করবেন তিনি এই দেশের রানী হবেন। এটি শুনেই বেগম নুরির চোখে এক শয়তানি বুদ্ধি খেলে গেল। সে জানত যদি মরিয়ম এই রূপে রাজপ্রাসাদে যায় তবে রাজকুমার তাকে দেখামাত্র মন দিয়ে ফেলবেন, আর তার নিজের মেয়েদের কোনো সুযোগই থাকবে না। বেগম নুরি এক ভয়ানক সিদ্ধান্ত নিল। সে তার গলায় কৃত্রিম কোমলতা এনে বলল, মরিয়ম, তুই ঠিকই বলেছিস, হয়তো আল্লাহ তোর ওপর রহম করেছেন। যা, রান্নাঘরে যা, এবং আজ রাতের ভোজের জন্য রাজকীয় স্নানাগারের জল গরম কর। আমার মেয়েদের তৈরি হতে হবে। মরিয়ম ছিল সরল মনের। সে বুঝতে পারেনি কোনো ঝড় আসতে চলেছে। সে চুপচাপ চলে গেল। মরিয়ম যেতেই বেগম নুরি তার দুই মেয়েকে ডেকে বলল,
শোনো, ওই ডাইনি মরিয়ম যেন আজ রাতে রাজপ্রাসাদে যেতে না পারে। রাজকুমার যদি ওকে দেখে নেয় তাহলে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। সে এক বিষাক্ত ষড়যন্ত্র তৈরি করল। প্রাসাদের মাটির নিচে এক বিশাল পুরনো চুল্লি ছিল, যা অনেক বছর আগে পুরো বাড়ি গরম রাখতে ব্যবহার করা হতো। সেটি এখন ভাঙাচোরা অবস্থায় ছিল এবং সেখান থেকে এত কালো ধোঁয়া বের হতো যে মানুষের দম বন্ধ হয়ে যেত। সন্ধেবেলা যখন সবাই তৈরি হচ্ছিল, বেগম নুরি মরিয়মের কাছে গিয়ে বলল, মরিয়াম, আমার আংটিটা ওই পুরনো চুল্লির ভেতর পড়ে গেছে, আমার হাত পৌঁছাচ্ছে না। তুই তো রোগা পাতলা, ভেতরে ঢুকে ওটা বের করে নিয়ে আয়। মরিয়মের সন্দেহ হলেও সে হুকুম অমান্য করেনি। সে সেই বিশাল চুল্লির মুখের কাছে গিয়ে ভেতরে তাকাল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর কালিতে ভরা ছিল। মরিয়ম অর্ধেক শরীর ভেতরে ঢোকানো মাত্রই ধপাস! পেছন থেকে বেগম নুরি তাকে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিল। মরিয়ম সরাসরি চুল্লির ভেতর পড়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই বেগম নুরি বাইরে থেকে লোহার ভারী দরজা বন্ধ করে খিল তুলে দিল। বেগম নুরি বাইরে থেকে চিৎকার করে বলল, এখন পচে মর এখানে। তোর ওই জাদুকরি পোশাক তোকে আগুন থেকে বাঁচাতে পারলেও ধোঁয়া থেকে বাঁচাতে পারবে না। আমরা ভোজ থেকে ফেরার আগেই তোর এই সুন্দর মুখ কয়লা হয়ে যাবে আর দম বন্ধ হয়ে তুই মারা যাবি। এরপর সে তার চাকরদের আদেশ দিল চুল্লিতে ভিজে কাঠ আর কয়লা ভরে নিচ থেকে আগুন জ্বালিয়ে দিতে। সে চাইল এত ধোঁয়া হোক যাতে ভেতরের সব কিছু কালো হয়ে যায়। চাকররা আদেশ পালন করল। চুল্লির নিচে আগুন জ্বালানো হলো। ভিজে কাঠ থেকে ভয়ঙ্কর কালো আর বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু করল এবং তা চুল্লির ভেতরে ভরে গেল। বেগম নুরি শয়তানি হাসি হেসে বলল, ছাইয়ের পুতুল ছাইতেই মিশে যাবে। এরপর সে তার মেয়েদের নিয়ে সেজেগুজে রাজকীয় ভোজের জন্য রওনা দিল। সে নিশ্চিত ছিল যে ফিরে এসে সে মরিয়ামের লাশ পাবে, অথবা অন্তত তার মুখ এতটাই কুৎসিত হয়ে যাবে যে কেউ তার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু বেগম নুরি ভুলে গিয়েছিল যে সে কাকে বন্দি করেছে। চুল্লির ভেতর মরিয়ম প্রথমে কাশতে শুরু করল। তার দম বন্ধ হয়ে আসছিল। অন্ধকার আর ধোঁয়া তাকে গ্রাস করছিল। সে কাঁদতে কাঁদতে ডাকল, সিরাজ, সাহায্য করো। সেই মুহূর্তেই মরিয়মের সোনালি পোশাক জ্বলতে শুরু করল। কিন্তু এবার তা শুধু আলো নয়, এক অদ্ভুত শক্তি ছড়াচ্ছিল। চুল্লির নিচে যে আগুন জ্বালানো হয়েছিল তা হঠাৎ দেওয়াল ভেদ করে ভেতরে মরিয়মের কাছে চলে এলো। কিন্তু সেই আগুন মরিয়মকে পোড়ানোর জন্য নয়, বরং তাকে কুর্নিশ জানাতে এসেছিল। আগুনের শিখাগুলো তাকে ঘিরে এক বলয় তৈরি করল এবং বিষাক্ত ধোঁয়াকে পুড়িয়ে শেষ করে দিল। তখনই আগুনের মাঝখান থেকে জিনজাদা সিরাজ আবির্ভূত হল। তার চোখ রাগে লাল হয়ে গিয়েছিল। সিরাজ বলল, ওরা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল মরিয়ম। ওরা ভুলে গেছে যে তুমি এখন আগুনের মেয়ে, আর সোনা আগুনে পুড়ে নষ্ট হয় না, বরং আরও খাঁটি হয়। সিরাজ মরিয়মের কপালে হাত রাখল। সে বলল, আজ রাতে তুমি রাজপ্রাসাদে যাবে, কিন্তু পায়ে হেঁটে নয়, আগুনের সাওয়ারিতে। আর এই কালি যা দিয়ে ওরা তোমার মুখ কালো করতে চেয়েছিল, আজ এই কালি ওদের ভাগ্য নির্ধারণ করবে। সিরাজ চুল্লির লোহার দরজা গলিয়ে ফেলল। মরিয়ম বাইরে বেরিয়ে এলো। এখন সে আগের চেয়েও অনেক বেশি সুন্দরী। চুল্লির আগুনের তেজে তার মুখে এক এমন উজ্জ্বল আভা ফুটে উঠল যেন সে নিজেই সূর্যের এক টুকরো। সিরাজ বাতাসে তুড়ি মারল। চুল্লির ছাই আর আগুনের ফুলকিগুলো একত্র হয়ে এক আগুনের ঘোড়ার রূপ নিল। ঘোড়ার পা মাটিতে ছিল না, সে যেন শূন্যে ভাসছিল। সিরাজ বলল, যাও মরিয়ম, দুনিয়াকে দেখিয়ে দাও যে আসল তেজকে কোনো দেওয়াল বা কোনো চুল্লি লুকিয়ে রাখতে পারে না। শহরী সাপাদের শীষমহল হাজার হাজার মোমবাতির আলোয় ঝলমল করছিল। প্রাসাদের ভেতর শহরের সব সুন্দরী মেয়েরা সেরা পোশাক পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। প্রত্যেকেই রাজকুমারের এক নজর পাওয়ার জন্য ব্যাকুল ছিল। এক উঁচু আসনে বেগম নুরি তার দুই মেয়ের সাথে বসেছিল। তার মেয়েরা হিরে জহরত দিয়ে ঢাকা ছিল, কিন্তু তাদের মুখে সেই আভা ছিল না যা সরলতায় থাকে। বেগম নুরির মুখে এক শয়তানি হাসি ছিল। সে নিশ্চিত ছিল যে চুল্লির ধোঁয়ায় এতক্ষণে মরিয়মের প্রাণ চলে গেছে এবং তার মুখ কয়লা হয়ে গেছে। রাজকুমার জায়ান তার সিংহাসনে বিমর্ষ হয়ে বসেছিলেন। তিনি অনেক মুখ দেখছিলেন, কিন্তু কারোর মধ্যে সেই সত্য আর উষ্ণতা খুঁজে পাচ্ছিলেন না যা তিনি চাইছিলেন। শহরী সাপাদের শীত যেন মানুষের মনকেও জমিয়ে দিয়েছিল। ঠিক তখনই মহলের বিশাল প্রধান দরজায় এক তীব্র বাতাসের ঝাপটা লাগল। প্রহরী দরজা খুলল এবং দরজা খুলতেই পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। সেখানে মরিয়ম দাঁড়িয়েছিল। তার সোনালি পোশাক শীষমহলের হাজার হাজার আয়নায় প্রতিফলিত হয়ে চারপাশ আলোকিত করে দিচ্ছিল। তার মুখে চুল্লির আগুনের সেই তেজ ছিল যা তাকে এক রহস্যময়ী রূপ দিয়েছিল। সে যখন হাঁটছিল, তার প্রতিটি পদক্ষেপ থেকে এক স্বর্গীয় উষ্ণতা বের হচ্ছিল, যা এক মুহূর্তেই মহলের শীতকে দূর করে দিল। রাজকুমার জায়ান এতক্ষণ যার বিরক্ত লাগছিল, তিনি এক লাফে দাঁড়িয়ে উঠলেন। তার মনে হল যেন এই বরফ ঢাকা রাতে সূর্য উঠে এসেছে।
তিনি মহাভীষ্ট হয়ে ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে মরিয়মের দিকে এগিয়ে গেলেন। বেগম নুরি যখন মরিয়মকে দেখল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মনে মনে বলল, এ বেঁচে আছে আর এত সুন্দরী। তার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারল তার সব ষড়যন্ত্র বিফলে গেছে। রাজকুমার জায়ান মরিয়মের কাছে গিয়ে বিনয়ের সাথে বললেন, হে জ্যোতির্ময়ী অপরিচিতা, এই শহরের বরফে আমি আজ পর্যন্ত এমন তেজ দেখিনি। আপনি কে? মরিয়ম কিছু বলার আগেই বেগম নুরি পাগলের মতো মাঝখানে এসে দাঁড়াল। সে চিৎকার করে বলল, থামুন রাজকুমার, এ কোনো রাজকুমারী নয়, এ আমার কাজের মেয়ে, এ এক সাধারণ ছাইয়ের পুতুল যে রান্নাঘরে ঘুমায়। ও নিশ্চয়ই কোনো কালা জাদু করেছে, ও একটা ডাইনি। বেগম নুরি এই রূপ দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। হিংসা তাকে অন্ধ করে দিয়েছিল। সে মরিয়মের হাত ধরে তাকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করল। সে বলল, চল বেরিয়ে যায় এখান থেকে, তোর এই মুথোস আমি এক্ষুনি টেনে ছিঁড়ছি। বেগম নুরি যেই মরিয়মকে আঘাত করতে হাত বাড়াল, মরিয়মের শরীর থেকে এক তীব্র গরম বাতাসের ঘূর্ণি বেরোল। বেগম নুরি চিৎকার করে উঠল, আহ, এ কি হচ্ছে? সে মরিয়মকে মারার জন্য চুল্লিতে যে কালি আর ধোয়া তৈরি করেছিল, সেই কালি মরিয়মের গায়ে লাগেনি, কিন্তু এখন সেই কালি বেগম নুরির আত্মা থেকে বেরিয়ে তার শরীরে ছড়িয়ে পড়তে লাগল। দেখতে দেখতে বেগম নুরির ফর্সা আর অহংকারী মুখ কালো হতে শুরু করল। এটি কোনো সাধারণ কালি ছিল না যা ধুয়ে ফেলা যায়। তার গায়ের চামড়ার রঙই ছাইয়ের মতো কুচকুচে কালো হয়ে গেল। তার যে দামি পোশাকের ওপর খুব অহংকার ছিল, তা পুড়ে ছাই হয়ে ঝরে পড়তে লাগল, এবং তার জায়গায় এলো এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। প্রাসাদের হাজার হাজার আয়নায় এখন বেগম নুরি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল, এক কুৎসিত, কালো আর ভয়ঙ্কর মহিলা, যাকে সে ছাইয়ের পুতুল বলতো। আজ সে নিজেই তা হয়ে গেল। মরিয়ম দুঃখভরা চোখে তার দিকে তাকিয়ে বলল, আম্মি জান, আপনি আমাকে চুল্লিতে ফেলেছিলেন যাতে আমার মুখ কালো হয়ে যায়। আল্লাহ সাক্ষী আছেন, আগুন আমার সততাকে উজ্জ্বল করেছে, আর আপনার মনের কালি আপনার মুখে মেখে দিয়েছে। এটি আমার জাদু নয়, আপনার কর্মের ফল। বেগম নুরি তার মেয়েদের পেছনে লুকানোর চেষ্টা করল, কিন্তু তার মেয়েরাও মায়ের এই দশা দেখে ভয়ে দূরে পালিয়ে গেল। রাজকুমার সৈন্যদের আদেশ দিলেন, এই মহিলাকে প্রাসাদ থেকে বের করে দাও। এখানে শুধু সেই থাকতে পারে যার মন পরিষ্কার, চেহারা যাই হোক না কেন। বেগম নুরি চিৎকার করতে করতে প্রাসাদের বাইরে বরফের তুফানে পালিয়ে গেল। রাজকুমার জায়ান মরিয়মকে বিয়ের প্রস্তাব দিলেন। মরিয়ম বলল, রাজকুমার, আমি কোনো পরী নই, এক অনাথ মেয়ের ঘর থেকে আসা সাধারণ মানুষ। এই পোশাক আর এই উজ্জ্বলতা এক জিনের উপহার, যা সময়ের সাথে ম্লান হয়ে যাবে। রাজকুমার হেসে বললেন, পোশাক ম্লান হতে পারে, কিন্তু যে উষ্ণতা তুমি এই শীতল মহলে আর আমার মনে জাগিয়েছ, তা কোনো দিনও কমবে না। এরপর তাদের বিয়ে হল। মরিয়ম শহরী সাফাদের রানী হল। সে প্রথম এই আদেশ দিল যে শহরে কোনো গরিব যেন ঠান্ডায় কষ্ট না পায়। সে রাজকোষ থেকে সবার জন্য কাঠ আর গরম কাপড়ের ব্যবস্থা করল। সেই জিনজাদা সিরাজ মরিয়মের বিয়ের রাতে আকাশে আতশবাজির মতো আবির্ভূত হল এবং তারপর নিজের দুনিয়ায় ফিরে গেল। সে কথা দিয়ে গেল, যখনই মরিয়মের প্রয়োজন হবে, আগুন তাকে রক্ষা করবে। আর বেগম নুরির কি হল? লোকমুখে প্রচলিত আছে যে ওই অঞ্চলের পাহাড়ে এক পাগল বুড়ি ঘুরে বেড়ায়। তার মুখ কয়লার মতো কালো। সে মানুষের কাছে ভিক্ষা চায়। এই ছিল ছাই আর নূরের কাহিনী, যা প্রমাণ করল যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই তাতে পড়ে, আর যে ধৈর্য ধরে আগুনের উপর দিয়ে চলে সে শেষ পর্যন্ত সোনা হয়েই বেরিয়ে আসে।